এই ভিডিওটিতে আমরা ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সেট থিওরি বা সেট তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। এই পুরো চ্যাপ্টারটিকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম দুটো পার্টে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2তে আমরা এই চ্যাপ্টারটির কমপ্লিট থিওরি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারটিতে যা কনসেপ্ট রয়েছে, যে সমস্ত ডেফিনেশন রয়েছে, যে সমস্ত রেজাল্ট রয়েছে, এক্সাম্পলস রয়েছে, অপারেশনস রয়েছে, সেই সমস্ত কিছু আমরা পার্ট 1 এবং পার্ট 2তে আলোচনা করব। আর এই কনসেপ্টগুলো আলোচনা করার পাশাপাশি আমরা যে সমস্ত টপিকগুলো পাবো সেই টপিকগুলো রিলেটেড আমরা কিছু প্রবলেমের সলভ করব। অর্থাৎ যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই টপিকগুলো রিলেটেড, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। এবং পার্ট 3তে ছায়া প্রকাশনী বা সাতরা পাবলিকেশন বা পারুল প্রকাশনীর বই থেকে নেওয়া কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে আমরা এখানে আলোচনা করব, যেগুলো অবশ্যই ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম, জেইই বা এনডি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই তিনটি পার্ট করে ফেললে আমাদের সেট থিওরি চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এই তিনটি পার্ট ছাড়াও অবশ্যই আমরা পরবর্তীকালে বিভিন্ন এমসিকিউ সিরিজ বা আরও ইম্পর্টেন্ট কোশ্চেনের বিভিন্ন সিরিজ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি হলো আমাদের সেট থিওরি পার্ট 2। পার্ট 1 এবং পার্ট 3 এর লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেট থিওরির পার্ট 1-ই আমরা প্রথম 4টি পয়েন্ট ডিসকাস করেছিলাম, আর তাই আমরা পার্ট 2 শুরু করছি 5 নম্বর পয়েন্ট থেকে, যা হলো সেট অপারেশনস অর্থাৎ সেট প্রক্রিয়াসমূহ, যার মধ্যে প্রথমেই রয়েছে ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস, যা হলো দুটি সেটের সংযোগ বা যোগ। এটাকে বুঝে নেওয়ার জন্য প্রথমে একটি ভেন ডায়াগ্রাম নিয়ে নিচ্ছি। ইউনিভার্সাল সেট ইউ আর তার মধ্যে দুটি সেট এ এবং বি। এবার এই দুটি সেটের যদি আমি ইউনিয়ন নিতে চাই, সেই ইউনিয়নটি হবে এ সেটের সবগুলি পদ এবং বি সেটের সবগুলি পদ নিয়ে গঠিত সেট। মানে এই এ সেটের সবগুলো পদকে আমরা নেব, এই বি সেটের সবগুলো পদকে আমরা নেব, আর অবশ্যই এ এবং বি সেটের যে কমন পদগুলো সেই পদগুলোকেও আমরা নেব। তাহলে এই সবগুলি পদ নিয়ে যে সেটটি গঠিত হবে তাকে আমরা বলবো এ এবং বি সেটের ইউনিয়ন। আবার একই রকম ভাবে এ আর বি সেট যদি এরকম দেখতে হয় যে এ বি সেট দুটো আলাদা, তবে সেক্ষেত্রেও এ সেটের আমরা সবগুলো পদ নেব আর বি সেটেরও আমরা সবগুলো পদ নেব। আর সেক্ষেত্রে আমরা এই দুটো সেটেরই পদ দিয়ে যেই সেটটা পাবো তাকে আমরা বলবো ইউনিয়ন বা যোগ। তাহলে ইউনিয়ন বা যোগের ডেফিনেশন হিসাবে আমরা লিখতে পারি যে দুটি সেট এ এবং বি, এই যে যেমন দুটি সেট ছিল এ আর বি, এই সেট দুটির সবগুলি পদ নিয়ে গঠিত সেটকেই এ এবং বি সেটের যোগ বা ইউনিয়ন বলা হয়। অর্থাৎ দুটি সেটের সবগুলো পদ নিয়ে যদি আমরা আরেকটি সেট তৈরি করি তাহলে সেই সেটটি হবে সেই সেট দুটোর ইউনিয়ন। আর একে আমরা এ ইউ বি অর্থাৎ এ ইউনিয়ন বি দ্বারা সূচিত করব। তাহলে এখানে এই যে শেডেড রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, এই শেডেড রিজিয়নটাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি, আর এখানেও যে শেডেড রিজিয়নটা রয়েছে তাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি। ইউনিয়ন আর ইউনিভার্সাল সেট অবশ্যই আলাদাভাবে লিখবে, ইউনিয়নটা এভাবে লিখবে আর ইউনিভার্সাল সেটটা তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে। এরপর এখানে একটি উদাহরণ নিয়ে আমরা ইউনিয়ন বের করার চেষ্টা করি। উদাহরণে দুটো সেট নিয়ে নিচ্ছি এ এবং বি। এ সেটে রয়েছে 1 2 3 4 আর বি সেটে রয়েছে 1 3 5 7। এবার এ ইউনিয়ন বি যদি আমরা এখান থেকে গঠন করি, এ ইউনিয়ন বি সেটে আমরা জানি এ সেট এবং বি সেটের সবগুলি পদ থাকবে। অর্থাৎ এ সেটের প্রথমে আমি সবগুলো পদ লিখে দিই 1 2 3 4। এবার আমি বি সেটেরও সবগুলো পদ লিখব, কিন্তু প্রথমে রয়েছে 1 যা আমরা অলরেডি লিখে ফেলেছি, আর আমরা জানি সেটের পদগুলো সবসময় ডিস্টিংক্ট বা আলাদা আলাদা হয়, আর তাই আমরা এই 1কে আর লিখবো না। অর্থাৎ একবার 1 লেখা থাকলে এই 1টিকে আমরা আর লিখবো না। আবার একই রকম ভাবে 3 এখানে অলরেডি লেখা আছে, তাই 3কে আমরা লিখবো না, তাই আমরা লিখবো 5 এবং 7। অর্থাৎ এই যে সেটটি গঠিত হলো 1 2 3 4 5 7, এই সেটটি হলো এই যে দুটো সেট দেওয়া ছিল এ এবং বি তাদের ইউনিয়ন। এবার দেখো এ ইউনিয়ন বি তে থাকতে হলে একটি পদকে এ এবং বি সেটের মধ্যে যে কোনো একটিতে থাকলেই হয়। যেমন ধরো 7 যে পদটি ছিল সেটা শুধুমাত্র বি সেটে ছিল, এ সেটে তো ছিল না। আবার ধরো 4 এই পদটি শুধু এ সেটে ছিল, এটা বি সেটে ছিল না। তাই একটা এলিমেন্টকে এ ইউনিয়ন বি তে থাকতে হলে তাকে হয় এ তে থাকতে হবে অথবা বি তে থাকতে হবে। অর্থাৎ তাকে দুটো সেটে থাকার কোনো দরকার নেই, তবে হ্যাঁ তারা দুটো সেটেও অবশ্যই থাকতে পারে। যেমন 3 দুটো সেটেই ছিল, 1 দুটো সেটেই ছিল। কিন্তু এ ইউনিয়ন বি তে থাকতে হলে
যে কোনো একটাতে থাকলেই চলবে। তাই আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি সেটটা আসলে সেই সমস্ত এলিমেন্ট এক্স এর সেট যেগুলো এ তে থাকবে অথবা বি তে থাকবে। এই যে ভি চিহ্নটা, এটাকে আমরা কিন্তু অথবা হিসাবে লিখব, অর্থাৎ এখন থেকে যতবার আমরা অথবা লিখতে চাইবো আমরা এই চিহ্নটা ব্যবহার করব। অর্থাৎ এ ইউনিয়ন বি তে কারা থাকে? সেই সমস্ত এক্সরা থাকে যারা এ তে রয়েছে অথবা বি তে রয়েছে। এবার একই রকম ভাবে ইন্টারসেকশন অফ টু সেটস, অর্থাৎ দুটি সেটের ছেদ কি সেটা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝে নেব। ইন্টারসেকশন বা ছেদ বলতে আমরা বুঝি দুটি সেটের মধ্যে যে কমন এরিয়া আছে সেই কমন এরিয়াটা, অর্থাৎ এই পার্টটুকুতে যেই এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেটই হবে এ এবং বি সেটের ইন্টারসেকশন বা ছেদ। এবার একই রকম ভাবে দেখো, নিচের দুটো সেটের মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই এদের কোনো ইন্টারসেকশন কিন্তু থাকবে না। আর তাই ইন্টারসেকশনের ডেফিনেশন হিসাবে আমরা লিখতে পারি যে দুটি সেট এ এবং বি এর, এই এ এবং বি সেটের সব সাধারণ পদগুলি নিয়ে, অর্থাৎ এই যে সাধারণ পদ যেটা এ সেটেরও পদ এবং বি সেটেরও পদ, সেই পদগুলি নিয়ে গঠিত সেটকেই আমরা এ এবং বি সেটের ছেদ বা ইন্টারসেকশন বলবো। আর একে আমরা চিহ্নিত করব এ ইন্টারসেকশন বি, এইভাবে এ উল্টো ইউ একটা দিয়ে বি, আর একে আমরা পড়বো এ ইন্টারসেকশন বি। এবার অবশ্যই এই যে শেডেড রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি। আর দ্বিতীয় চিত্রে এ ইন্টারসেকশন বি কি? অবশ্যই এখানে এ ইন্টারসেকশন বি নেই, অর্থাৎ এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হয়ে যাচ্ছে ফাই বা শূন্য সেট। এখানেও একটি উদাহরণ নিয়ে আমরা ইন্টারসেকশনকে বুঝে নেব। এখানেও সেম সেট এ আর বি নিয়ে নিলাম। এক্ষেত্রে যদি এ ইন্টারসেকশন বি লিখতে হয় তাহলে আমরা লিখবো শুধু কমন এলিমেন্টগুলো, অর্থাৎ এ এবং বিতে যেই কমন এলিমেন্টগুলো আছে সেই কমন এলিমেন্টগুলো এই এ ইন্টারসেকশন বিতে থাকবে। এবার দেখো 1 এতেও আছে বিতেও আছে, আর তাই 1 কমন, আর তাই 1 এখানে থাকবে। 2 এতে আছে কিন্তু বিতে নেই, আবার 3 এতেও আছে বিতেও আছে, তাই 3 এখানে থাকবে। কিন্তু 4 এতে আছে বিতে নেই। একই রকম ভাবে 5 এবং 7 বিতে আছে কিন্তু এতে নেই, তাই যেহেতু এগুলো কমন এলিমেন্ট নয় তাই সেগুলো আমরা লিখবো না। আর তাই এ ইন্টারসেকশন বিতে শুধু থাকবে 1 এবং 3। অর্থাৎ কোনো এলিমেন্ট দুটো সেটের ইন্টারসেকশনে কখন থাকবে? যখন সেই এলিমেন্টটা প্রথম সেটেও থাকবে এবং দ্বিতীয় সেটেও থাকবে, অর্থাৎ এলিমেন্টটিকে এতেও থাকতে হবে এবং বিতেও থাকতে হবে। আর তাই একে আমরা লিখতে পারি যে এ ইন্টারসেকশন বিতে সেই সমস্ত এক্সরা থাকবে যারা এতেও আছে এবং যারা বিতেও আছে, অর্থাৎ এলিমেন্টগুলোকে এতেও থাকতে হবে এবং বিতেও থাকতে হবে। আর যেমন একটু আগেই দেখলাম ভি এর অর্থ হচ্ছে অথবা, সেই একই রকম ভাবে উল্টো ভি যদি আমরা লিখি তার অর্থ হবে এবং। এরপর রয়েছে ডিসজয়েন্ট সেটস বা বিচ্ছেদ সেট, অর্থাৎ দুটো সেটকে ডিসজয়েন্ট বা বিচ্ছেদ কখন বলবো সেটা আমরা শিখব। যেমন দেখো, এই প্রথম দুটো সেট অবশ্যই বিচ্ছেদ নয়, কারণ এই দুটোর মধ্যে একটা কমন পার্ট আছে, এরা অবশ্যই বিচ্ছেদ নয়, এরা মিলে রয়েছে, আর তাই এটা বিচ্ছেদ সেট নয়। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এ এবং বি এর কোনো কমন পার্ট নেই, অর্থাৎ তারা আলাদা আলাদা দুটো সেট, আর সেক্ষেত্রেই আমরা বলবো যে এরা হলো বিচ্ছেদ সেট। অর্থাৎ বিচ্ছেদ সেট আমরা কখন বলি? যখন দেখো দুটো সেটের ইন্টারসেকশন ফাই হয়ে যাবে, অর্থাৎ দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তখন তাদেরকে আমরা ডিসজয়েন্ট সেট বলবো। আবার দুটো সেটের মধ্যে যখন কমন এলিমেন্ট থাকবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি যখন ফাই হবে না, তখন কিন্তু তারা ডিসজয়েন্ট সেট হবে না। অর্থাৎ ডিসজয়েন্ট সেট হতে হলে দুটি সেট এ এবং বি পরস্পর বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট হবে কখন? যখন এ এবং বি এর কোনো সাধারণ পদ থাকবে না, অর্থাৎ দুটির ইন্টারসেকশন ফাই হবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তারা ডিসজয়েন্ট সেট, কারণ এদের ইন্টারসেকশন ফাই, কিন্তু প্রথম ক্ষেত্রে কিন্তু তারা ডিসজয়েন্ট সেট নয়। এখানে একটি প্রশ্নের সমাধান করে আমরা ডিসজয়েন্ট সেটকে বুঝে নেব। পার্ট 1-এ আমরা অলরেডি 7টি প্রশ্নের সমাধান করেছিলাম, তাই পার্ট 2-তে আমরা শুরু করছি 8 নম্বর প্রশ্ন থেকে। এই প্রশ্নে রয়েছে যে নিচের সেটগুলি কি বিচ্ছেদ সেট, অর্থাৎ নিচে তোমাদের দুটো করে সেট দেওয়া হবে আর তোমাদের নির্ণয় করতে হবে যে এই দুটো সেট বিচ্ছেদ সেট কিনা। দেখো এখানে রয়েছে p ইকুয়ালস টু 1 3 5 ... up to 99। বোঝা যাচ্ছে এখানে শুধু অযুগ্ম সংখ্যাগুলো রয়েছে 99 পর্যন্ত,
আর কিউ সেটটির মধ্যে সেই সমস্ত এক্স রয়েছে যারা কিনা 2n আকারে থাকে, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার দেখো 2n আকারে n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে n এর মান অবশ্যই 1 2 3 চলতেই থাকবে। তাই n এর মান যদি আমি এখানে বসাই তাহলে x এর মান হবে 2n যা হলো 2, 2 যা হলো 4, 2 যা হলো 8, কমা ডট ডট ডট। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে কিউ সেটটিতে অলওয়েজ কিন্তু যুগ্ম সংখ্যা থাকবে। আর আমরা দেখতেই পাচ্ছি পি সেটটিতে রয়েছে অযুগ্ম সংখ্যা। এবার পি সেটটিতে রয়েছে অযুগ্ম আর কিউ সেটটিতে রয়েছে যুগ্ম, তাই অবশ্যই এদের দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্ট পাওয়া যাবে না, অর্থাৎ আমরা কোনো এলিমেন্ট খুঁজে পাবো না যেটা অযুগ্ম হবে আবার যুগ্ম হবে। তাই অবশ্যই বলতে পারি যে এক্ষেত্রে পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ এই দুটি সেটের যদি ইন্টারসেকশন নেই তাহলে সেটা হয়ে যাবে ফাই। আর যেহেতু এই দুটি সেটের ইন্টারসেকশন ফাই, তাই আমরা বলতে পারি যে পি এবং কিউ অবশ্যই বিচ্ছেদ সেট। আবার একই রকম ভাবে আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। এখানে দুটি সেট রয়েছে এক্স এবং ওয়াই। এক্স সেটটিতে সেই সমস্ত এক্স রয়েছে যারা পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0 কে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পেয়ে যাব x এর মান হচ্ছে 1, 2। অর্থাৎ এই যে এক্স সেটটি, এই সেটটিতে কারা রয়েছে? এই সেটটিতে রয়েছে 1 এবং 2। এবার দ্বিতীয় সেট অর্থাৎ y সেটটি হলো ওপেন ইন্টারভেল -1, 2। অর্থাৎ এই y সেটটিতে -1 থেকে 2 পর্যন্ত সব সংখ্যাগুলো রয়েছে, শুধু -1 এবং 2 নেই। ওপেন ইন্টারভেল কি সেটা আমরা সেট থিওরির পার্ট 1 এ শিখেছিলাম। এখানে দেখো y সেটটি -1 থেকে নিয়ে 2 পর্যন্ত রয়েছে, যেখানে -1 নেই এবং 2 নেই। এটা হচ্ছে y সেট। আর x সেটটিতে রয়েছে 1 এবং 2। 2 তো এখানে রয়েছে আর 1 রয়েছে ঠিক এখানেই কোথাও একটা। তাহলে এই দুটি সেটের যদি আমি ইন্টারসেকশন নেই অর্থাৎ x ইন্টারসেকশন y করি, তাহলে আমার এই x ইন্টারসেকশন y এর সেই পদগুলো থাকবে যারা এই দুটি সেটের মধ্যে কমন। এবার দেখো 2 তো এই দুটি সেটের মধ্যে কমন নয়, তার কারণ 2 y সেটটিতে নেই, কিন্তু 1 এই x সেটটিতেও রয়েছে, আবার 1 এই y সেটটির মধ্যেও রয়েছে। তাই x ইন্টারসেকশন y এর মধ্যে থাকবে 1। আর যেহেতু x ইন্টারসেকশন y সেক্ষেত্রে ফাই হলো না, অর্থাৎ শূন্য সেট হলো না, তাই আমরা বলবো x এবং y কিন্তু এক্ষেত্রে বিচ্ছেদ সেট নয়। এরপর রয়েছে ডিফারেন্স অফ টু সেটস, অর্থাৎ দুটি সেটের অন্তর। এখানে যদি আমরা এ সেট এবং বি সেট নিয়ে a মাইনাস বি করতে চাই, অর্থাৎ এ সেটের থেকে বি সেটকে বাদ দিতে চাই, তাহলে আমরা কি পাবো? দেখো আমরা এ সেটের থেকে এই পুরো বি সেটটিকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই এ সেটের কোনটুকু অংশ পড়ে থাকবে? এ সেটের এই অংশটুকু পড়ে থাকবে, কারণ যেহেতু বি সেট বাদ দিয়েছি তাহলে এই যে ইন্টারসেকশন পার্টটা এটা বাদ হয়ে গেছে, কারণ বি সেটের সাথে তো সেটা মাইনাস হয়ে গেছে। তাহলে এ মাইনাস বি হবে এই যে এই শেডেড রিজিয়নটি। তাহলে এ মাইনাস বি সেটে কে থাকবে? এ মাইনাস বি সেটে এ সেটের সেই সমস্ত পদগুলো থাকবে যারা কিনা বি সেটে নেই, কারণ বি সেটে থাকলে সেগুলো বাদ হয়ে যাবে। তাহলে ডিফারেন্স অফ টু সেটস এর ডেফিনেশন হিসাবে আমরা লিখব যে দুটি সেট এ ও বি এর অন্তর হলো একটি সেট এ মাইনাস বি, যার মধ্যে এ সেটের সেই সমস্ত পদগুলি রয়েছে যা বি সেটে নেই। অর্থাৎ এ মাইনাস বিতে এ সেটের সব পদ থাকবে, কিন্তু কোনগুলো পদ থাকবে না? যারা বি সেটে আছে সেই পদগুলি থাকবে না। আবার একটি উদাহরণ নিয়ে আমরা ব্যাপারটিকে বুঝে নেব। এখানে এ এবং বি সেট নিয়ে নিচ্ছি। এবার যদি আমি এ মাইনাস বি নির্ণয় করতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা এ সেটের সেই সমস্ত পদগুলো নেব যারা বি সেটে নেই। এবার 1 কে অবশ্যই আমরা নেব, কারণ 1 বি সেটে নেই। 2 কে আমরা নেব না, কারণ 2 বি সেটে থাকার জন্য 2 মাইনাস হয়ে গেছে। 3 কে অবশ্যই আমরা নেব, কারণ 3 বি সেটে নেই। আবার একই রকম ভাবে 4 বি সেটে রয়েছে, তাই 4 কে আমরা কিন্তু নেব না। তাহলে এই এ মাইনাস বি সেটটিতে শুধু থাকবে 1 এবং 3। তাহলে এ মাইনাস বি সেটের ডেফিনেশন হিসাবে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি, বা এইভাবেও আমরা সেটাকে লিখে থাকি এ মাইনাস বি, সেই সেটটিতে সেই সমস্ত এক্স থাকবে যারা এ সেটটিতে রয়েছে
এবং তারা বি সেটটিতে নেই। অর্থাৎ এ মাইনাস বিতে তারাই থাকবে যারা এ সেটে রয়েছে কিন্তু বি সেটে নেই। এবার একই রকম ভাবে যদি আমরা বি মাইনাস এ নির্ণয় করতে চাই এখান থেকে, যেমন এই উদাহরণটি থেকে যদি বি মাইনাস এ বের করি, তাহলে ঠিক উল্টো হবে। অর্থাৎ বি সেটের সেই সমস্ত পদগুলো লিখবো যারা এ সেটে নেই। এবার 2 আমি লিখবো না, তার কারণ 2 এ সেটে আছে। 4 আমরা লিখবো না, কারণ 4 এ সেটে আছে। 6 আমরা লিখতে পারি, কারণ 6 এ সেটে নেই। আবার একই রকম ভাবে আমরা 8 লিখতে পারি, কারণ 8ও এ সেটে নেই। তাহলে ঠিক এইভাবেই আমরা বি মাইনাস এ এর ডেফিনেশন করে দিতে পারি। বি মাইনাস এ হবে সেই সমস্ত এক্স যারা বি সেটে আছে কিন্তু এ সেটে নেই। অর্থাৎ ভেন ডায়াগ্রামে যদি আমরা বি মাইনাস এ সেটটিকে দেখাতে চাই, তাহলে সেটা হবে বি সেটের সেই সমস্ত পদগুলো যারা এ সেটে নেই। এরপর রয়েছে কমপ্লিমেন্ট অফ আ সেট বা পূরক সেট। এটাকেও বুঝে নেওয়ার জন্য আমরা প্রথমে ভেন ডায়াগ্রাম নিয়ে নিচ্ছি। ভেন ডায়াগ্রামে একটা ইউনিভার্সাল সেট ইউ নিয়ে তার ভেতরে একটি সেট এ নিয়ে নিচ্ছি। এবার এই এ সেটটির পূরক সেট কি সেটাই আমরা এখান থেকে বুঝবো। দেখো, সোজা ভাষায় বললে এ সেটের পূরক সেট হচ্ছে সেই সেট যেটা এ সেটের বাইরে রয়েছে। এবার এ সেটের বাইরে তো এটাও রয়েছে, এ সেটের বাইরে তো এটাও রয়েছে, কিন্তু এ সেটের বাইরে বলতে আমরা ইউ এর বাইরে কিন্তু অবশ্যই আসবো না। অর্থাৎ এ সেটের বাইরে অবশ্যই, কিন্তু ইউ সেটের ভেতরে থাকতে হবে। তাহলে এ কমপ্লিমেন্ট বা পূরক সেট বলতে আমরা বুঝবো এ সেটের বাইরের সেই অংশটা যেটা ইউ সেটের ভেতরে রয়েছে। অর্থাৎ এই যে এই পার্টটা ভেন ডায়াগ্রামের ইউ সেটের ভেতরে, কিন্তু এ সেটের বাইরে যেই অংশটা রয়েছে এই শেডেড রিজিয়নটাকে আমরা বলবো এ সেটের পূরক সেট। তাহলে এ এর পূরক সেটের ডেফিনেশন হিসাবে আমরা লিখতে পারি যে একটি সেট এ এর পূরক সেট। এবার পূরক সেটকে আমরা লিখবো এ কমপ্লিমেন্ট আকারে। অর্থাৎ এই পূরক সেটটাকে আমরা এ কমপ্লিমেন্ট আকারে লিখতে পারি, বা কখনো কখনো আমরা এ ড্যাশ লিখতে পারি, বা কখনো কখনো আমরা এ বার লিখতে পারি। প্রতি ক্ষেত্রেই আমরা কিন্তু এটাকে এ কমপ্লিমেন্ট বলে ডাকবো। এবার এই সেট এ এর পূরক সেট অর্থাৎ এ কমপ্লিমেন্ট হলো এমন একটি সেট যার মধ্যে সার্বিক সেটের সব পদগুলি আছে। অর্থাৎ ইউনিভার্সাল সেটের সেই সমস্ত পদগুলি আছে যেগুলো কিনা এ সেটটিতে নেই। অর্থাৎ এ এর পূরক সেটে ইউনিভার্সাল সেটের সেই সমস্ত পদগুলো থাকবে যারা এ সেটটিতে নেই, অর্থাৎ এ সেটের বাইরে আছে। এখানেও একটি উদাহরণ নিয়ে নিচ্ছি আমরা। ধরো উদাহরণ হিসাবে আমরা নিয়ে নিচ্ছি ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যা, আর এ সেটটিতে রয়েছে 1 3 5 7। তাহলে এ কমপ্লিমেন্ট হবে ইউনিভার্সাল সেটের সেই সমস্ত পদ যারা এ সেটটিতে নেই। যেমন ধরো 1 কে আমরা নেব না, কারণ 1 এ সেটে আছে। 2 কে আমরা নেব, কারণ 2 এ সেটে নেই, তাহলে 2 কে আমরা নিয়ে নিচ্ছি। 3 কে আমরা নেব, অবশ্যই 3 কে আমরা নেব না, তার কারণ 3 এ সেটে আছে। আবার একই রকম ভাবে 4 কে নেব, কারণ 4 এ সেটে নেই। আমরা 5 কে নেব না, কারণ 5 এ সেটে আছে। 6 কে নেব, তার কারণ 6 এ সেটে নেই। আবার 7 কে নেব না, তার কারণ 7 এ সেটে আছে। তাহলে এ কমপ্লিমেন্টে থাকবে 2 4 এবং 6। তাহলে ম্যাথমেটিক্যালি এ কমপ্লিমেন্টের ডেফিনেশন আমরা লিখতে পারি যে এ কমপ্লিমেন্ট হবে সেই সমস্ত এলিমেন্ট এক্স এর সেট যারা ইউ সেটে তো আছে কিন্তু এ সেটটির মধ্যে নেই, অর্থাৎ এ সেটের বাইরে আছে। এরপর সেট অপারেশনের লাস্ট টপিক সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, অর্থাৎ দুটি সেটের প্রতিসম অন্তর। প্রতিসম অন্তরকেও বোঝার জন্য আমরা প্রথমে ভেন ডায়াগ্রাম নিয়ে নিচ্ছি। এবার দেখো ভেন ডায়াগ্রামে এই যে এই অংশটি একটু আগেই আমরা শিখলাম যে এই অংশটিকে আমরা বলবো এ মাইনাস বি, অর্থাৎ এটি এ এর সেই অংশ যেটা বি তে নেই। আবার এই অংশটি হচ্ছে বি এর সেই অংশ যেটা এ এর মধ্যে নেই, অর্থাৎ এই অংশটিকে আমরা বলবো বি মাইনাস এ। এবার যদি আমরা এই এ মাইনাস বি আর বি মাইনাসের ইউনিয়ন নিয়ে নিই, অর্থাৎ এই পুরো অংশটার সাথে যদি আমরা এই পুরো অংশটা একসাথে মিলিয়ে দিই, অর্থাৎ এই দুটো অংশের ইউনিয়ন বা যোগ করে দিই, তাহলে সেটাই হয়ে যাবে প্রতিসম অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স। তাহলে সিমেট্রিক ডিফারেন্সের ডেফিনেশন হিসাবে আমরা লিখতে পারি যে দুটি সেট এ ও বি এর প্রতিসম অন্তর হলো এ ডেল্টা বি। এখানে ক্যাপিটাল ডেল্টা দিয়ে আমরা সিমেট্রিক ডিফারেন্স বোঝাবো।
আর এ ডেল্টা বিটা কি? এ ডেল্টা বি হচ্ছে এই যে এ মাইনাস বি এবং বি মাইনাস এ এর ইউনিয়ন। এখানে একটি উদাহরণ হিসাবে আমরা দুটি সেট এ এবং বি নিয়ে নিচ্ছি। এখানে যদি আমাদের এ ডেল্টা বি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের আগে এ মাইনাস বি এবং বি মাইনাস এ বের করতে হবে। তাহলে এ মাইনাস বি বের করে নিচ্ছি আমরা। এ মাইনাস বিতে এ সেটের পদ থাকবে যেগুলো বি সেটে নেই, অর্থাৎ এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, কারণ এক্স ওয়াই জেড বি সেটে নেই, কিন্তু ডাব্লিউ থাকবে না কারণ ডাব্লিউ বি সেটে আছে। তাহলে এখানে হবে এক্স ওয়াই জেড। আবার একই রকম ভাবে বি মাইনাস এ যদি বের করি তাহলে বি মাইনাস এতে বি সেটের সেই সমস্ত পদগুলো থাকবে যেগুলো এ সেটে নেই। তাহলে ইউ থাকবে এবং ভি থাকবে কারণ ইউ আর ভি এ সেটে নেই, কিন্তু ডাব্লিউ থাকবে না কারণ ডাব্লিউ এ সেটে রয়েছে। তাহলে এখানে হবে ইউ এবং ভি। তাহলে এই দুটো সেটের যদি আমরা ইউনিয়ন নিই, অর্থাৎ এ মাইনাস বি আর বি মাইনাস এ কে যদি মিলিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড ইউ ভি, অর্থাৎ এই সেটটি হবে এ এবং বি সেটের প্রতিসম অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স। এবার দেখো ভেন ডায়াগ্রামে যেই জায়গাটা আমরা পেলাম প্রতিসম অন্তর হিসাবে, সেই জায়গাটিকে অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটো জায়গার ইউনিয়নকে আমরা বলতে পারি যে পুরো এ ইউনিয়ন বি এর থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ দিয়ে পাওয়া গেছে। দেখো পুরো এ ইউনিয়ন বি যেটা ছিল সেটার থেকে যদি আমরা এই যে ইন্টারসেকশন পার্টটা, এই যে ডটের জায়গাটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো এই প্রতিসম অন্তরের সমানই হয়ে যাচ্ছে। আর তাই এ ডেল্টা বি এর আরো একটি ডেফিনেশন আমরা লিখতে পারি, সেটা হবে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, অর্থাৎ ইউনিয়নের থেকে যদি ইন্টারসেকশনটা বাদ দিয়ে দাও তাহলেও তোমরা পেয়ে যাবে প্রতিসম অন্তর। অর্থাৎ এই এক্সাম্পলের ক্ষেত্রে তোমরা যদি এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি বের করে মাইনাস করতে, তবে সেক্ষেত্রেও তোমরা এ ডেল্টা বি হিসাবে এই সেটটিকেই পাবে। এরপর নেক্সট টপিক অর্থাৎ 6 নম্বর টপিকে আমরা পাবো লজ অফ সেট অ্যালজেব্রা, অর্থাৎ সেট বীজগণিতের সূত্রাবলী উইথ প্রুফ। অর্থাৎ যে সমস্ত সূত্র আমরা লিখব সেই সূত্রগুলোকে কিন্তু আমরা প্রুফ করব। আর সেই প্রুফগুলো আমরা দু ধরনের করব, অর্থাৎ আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে সেই সূত্রগুলো প্রমাণ করব এবং তারপর আমরা সংজ্ঞার সাহায্যে, সেটের সমানের সংজ্ঞার সাহায্যে সেই সূত্রগুলোকে প্রমাণ করব। আর এই প্রমাণগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে যে সূত্রটা রয়েছে সেটা হলো আইডেম্পটেন্ট ল বা বর্গৈক সমসূত্র। এই সূত্রগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে, কারণ পরে যখন আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করে কোনো অঙ্ক করব সেক্ষেত্রে কিন্তু তোমাকে অঙ্কের ডান দিকে লিখে দিতে হবে যে তোমরা কোন সূত্রটা ব্যবহার করলে। তাই এই সূত্রগুলোর নাম তোমরা মনে রাখবে। এই আইডেম্পটেন্ট লতে আমরা পাচ্ছি যে কোনো সেট এ এর জন্য, এ যে কোনো সেট হতে পারে, সেই সেটের জন্য এ ইউনিয়ন এ হবে এ। অর্থাৎ ভাবো একটা ইউনিভার্সাল সেট আছে, আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে যদি এটা দেখে নিই তাহলে ইউনিভার্সাল সেটের ভেতরে একটা সেট রয়েছে এ। এবার এই এ সেটটা আবার এই এ সেটটারই ইউনিয়ন নিয়ে নিলাম, অর্থাৎ এ সেটের সাথে এ সেটের সবগুলো পদ মিলিয়ে দিলাম। তাহলে কি হবে? এ সেটই তো থাকবে, বাইরের তো কিছু আসলো না। তাহলে এ ইউনিয়ন এ হবে এ নিজেই। আবার একই রকম ভাবে আমরা যদি আরেকটা সেট এ নিয়ে তার সাথে তার নিজেরই অর্থাৎ এ সেটেরই যদি ইন্টারসেকশন নিয়ে নিই, অর্থাৎ এ সেট এবং এ সেটের মধ্যে সাধারণ পদ কি আছে, ভাই সাধারণ পদ তো পুরো এ সেটটাই হয়ে গেল না, কারণ এ সেট আর এ সেটের মধ্যে সাধারণ পদ তো এ সেট গোটাটাই হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে এ ইন্টারসেকশন এ অর্থাৎ এ এবং এ এর সাধারণ পদগুলি নিয়ে গঠিত সেট হবে এ। আর তাই আমরা পেলাম এ ইউনিয়ন এ হবে এ এবং এ ইন্টারসেকশন এও হবে এ। এই দুটো সূত্রকে আমরা বলবো বর্গৈক সমসূত্র বা আইডেম্পটেন্ট ল। এরপর নাম্বার 2 আমরা পাচ্ছি কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র, অর্থাৎ দুটি সেট এখানে এ ও বি এর জন্য আমরা পাবো এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ। এই সূত্রটিকে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজেই প্রমাণ করতে পারি। যেমন দেখো এখানে এ এবং বি দুটো সেট নিয়ে নিলাম, এ আর বি এর ইউনিয়ন কি? এ আর বি এর ইউনিয়ন হবে এই গোটা জায়গাটা। আবার যদি বলো বি এবং এ এর ইউনিয়ন কি, সেক্ষেত্রে তো বি এবং এ এর ইউনিয়ন হবে এই গোটা জায়গাটা। অর্থাৎ দু ক্ষেত্রেই আমরা সেম রিজন পাচ্ছি, দুটোই হচ্ছে এই গোটা জায়গাটা। তাহলে অবশ্যই এ ইউনিয়ন বি আর বি ইউনিয়নের সমান। এরপর একই রকম ভাবে যদি আমি এ এবং বি সেটের ইন্টারসেকশন নিই তাহলে আমি এই জায়গাটা পাবো। আবার যদি ঘুরিয়ে বলি যে বি এবং এ এর ইন্টারসেকশন, তবেও আমরা এই জায়গাটাই পাবো। আর সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে
এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ সমান, অর্থাৎ বিনিময় সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ এবং এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। এরপর 3 নম্বরে রয়েছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। এই সূত্রটিতে আমাদের 3টি সেট আছে, এ বি এবং সি, আর এই 3টি সেটের জন্য আমরা পাবো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ কে বাইরে রেখে বি এবং সি এর আগে ইউনিয়ন করব, অথবা সি কে বাইরে রেখে এ এবং বি এর আগে ইউনিয়ন করব। দুক্ষেত্রেই কিন্তু এরা সমান, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আর একই রকম ভাবে যদি আমরা লিখি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি আগে তারপর ইন্টারসেকশন সি। এবার এই দুটি সূত্রের মধ্যে আমরা 2 নম্বর সূত্রটি ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করব। একই রকম ভাবে তোমরা 1 নম্বর সূত্রটিকে বাড়িতে প্রমাণ করার চেষ্টা করবে। এবার এই সূত্রটিকে যদি আমাদের ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করতে হয়, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুটো সাইডেরই আমাদের ভেন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করে নিচ্ছি, এবং লেফট হ্যান্ড সাইডে রয়েছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে বি ইন্টারসেকশন সি এর ভেন ডায়াগ্রাম এঁকে নেব আমরা। এখানে বি ইন্টারসেকশন সি এর ভেন ডায়াগ্রাম হবে, দেখো বি এবং সি এই দুটি সেটের আমাদের ইন্টারসেকশন নিতে হবে। তাহলে বি আর সি এর ইন্টারসেকশন কি হবে? বি আর সি এর ইন্টারসেকশন হবে এই জায়গাটা। এরপর আমাদের বি এবং সি এর ইন্টারসেকশনের সাথে আবার এ নিতে হবে, অর্থাৎ এ এর ইন্টারসেকশন নিতে হবে। আর তাই এই যে এ সেটটা রয়েছে, এই এ সেটটা আর এই যে শেডের জায়গাটা তাদের ইন্টারসেকশন, এ সেটটা আর এই শেডের জায়গাটার ইন্টারসেকশন, মানে কমন জায়গা তো এটা হলো, অর্থাৎ এই রিজিয়নটা হবে এইটা। আবার একই রকম ভাবে আমরা রাইট হ্যান্ড সাইড করবো। এবার রাইট হ্যান্ড সাইড করতে গেলে প্রথমে এ ইন্টারসেকশন বি লাগবে। এ এবং বি এর ইন্টারসেকশন হচ্ছে এই জায়গাটা। এবার এ এবং বি এর ইন্টারসেকশনের সাথে আমাদের সি এরও ইন্টারসেকশন নিতে হবে। এবার এ এবং বি এর সাথে যদি সি এর ইন্টারসেকশন নিই, এই সি এর ইন্টারসেকশন যদি তোমরা নিয়ে নাও, তাহলে তাদের মধ্যে কমন এরিয়া হবে এই পার্টটুকু, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে এই পার্টটা। দেখো এক্ষেত্রে এই জায়গায় যেই পার্টটা আমরা পাচ্ছি এই ভেন ডায়াগ্রামে, এক্স্যাক্টলি সেই পার্টটাই আমরা এই ভেন ডায়াগ্রামেও পাচ্ছি। আর তাই এই দুটো সেট অবশ্যই সমান। এরপর নাম্বার 4, ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। এই সূত্রের ক্ষেত্রে আমাদের যে কোনো 3টি সেট এ বি এবং সি এর জন্য আমরা পাবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। যদি দেখো এখানে একটা ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন হয়, তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাসোসিয়েটিভ ল হবে না, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ ল হবে। আর সেক্ষেত্রে আমরা কি করব, যেমন ধরো এই সূত্রটা অনেকটা দেখতে এইরকম, যে এ ইন্টু বি প্লাস সি যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা এ ইন্টু বি করি, এ ইন্টু বি, তারপরে মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা করি এ ইন্টু সি। ঠিক সেই জিনিসটাই আমরা এখানেও করব, অর্থাৎ এ ইউনিয়ন বি করব আমরা, তারপরে মাঝখানে এই ইন্টারসেকশন সিম্বলটা চলে যাবে, তারপরে আমরা লিখব এ ইউনিয়ন সি। আবার একই রকম ভাবে প্রথমে যদি ইন্টারসেকশন আর পরে ইউনিয়ন থাকে, তবে আমরা পাবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবার এই দুটো সূত্রের মধ্যে 1 নম্বরটা আমরা প্রমাণ করব এবং 2 নম্বরটা তোমরা নিজেরা বাড়িতে প্রমাণ করার চেষ্টা করবে। এখানেও একই রকম ভাবে ভেন ডায়াগ্রাম ড্র করার জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আমাদের সবার প্রথমে দরকার হবে বি এবং সি এর ইন্টারসেকশন। বি এবং সি এর ইন্টারসেকশন আমরা জানি এই জায়গাটা হবে। এরপর আমাদের নিতে হবে এর ইউনিয়ন এ এর সাথে, অর্থাৎ বি এবং সি এর ইন্টারসেকশন যেটা পেলাম শেডেড রিজিয়ন, তার সাথে এ এর ইউনিয়ন নিতে হবে। এবার এ আর এই দুটো যদি মিলিয়ে দিই, তাহলে আমরা এই রিজিয়নটা পাচ্ছি। এ এবং বি ইন্টারসেকশন সি যদি মিলিয়ে দিই, তাহলে আমরা এই রিজিয়নটা পাচ্ছি, এ আর বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন। এবার রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে প্রথমে রয়েছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি আমরা জানি এই গোটা জায়গাটা এ এবং বি এর পুরো জায়গাটা। আবার রয়েছে এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি হলো এ আর সি এর পুরো জায়গাটা। এবার এই দুটোর মধ্যে আমাদের নিতে হবে ইন্টারসেকশন, অর্থাৎ এই দুটোর কমন জায়গা দেখতে হবে। দেখো এই দুটোর কমন জায়গা অবশ্যই এই পার্টটা হবে, কারণ এই পার্টটা কমন। আবার এই পার্টটুকুও কমন, এই পার্টটুকু এখানে আছে। আবার এই পার্টটুকুও কমন, এই পার্টটুকুও রয়েছে এখানে।
আবার এই পার্টটাও কমন, কারণ এই পার্টটা এখানে রয়েছে। অর্থাৎ এখানে চারটা পার্ট, 1 2 3 4, চারটা টুকরা আমরা কমন পেলাম। আর এই কমন পার্টটাই আমরা এখানে শেড করব। তাহলে আমরা পাচ্ছি এই এর গোটাটা এবং এই রিজিয়নটা হবে এই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এবার দেখো এই ভেন ডায়াগ্রাম আর এই ভেন ডায়াগ্রাম হুবহু সেম রিজিয়ন শো করছে, আর তাই এই দুটো অবশ্যই সমান। এরপর নাম্বার 5, ডি মর্গানস ল বা ডি মর্গানের সূত্র। এখানে ডি মর্গানের সূত্র অনুযায়ী যে কোনো দুটো সেট এ এবং বি এর জন্য এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো হচ্ছেটা কি, এ ইউনিয়ন বি এর পুরোটার উপরে কমপ্লিমেন্ট আছে। এবার এই কমপ্লিমেন্টটা যদি আমরা সবার মধ্যে ভাগ করে দিতে চাই, অর্থাৎ তিনজনের মধ্যে আমরা কমপ্লিমেন্টটা দিয়ে দিতে চাই, তাহলে এ কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, বি হয়ে যাবে বি কমপ্লিমেন্ট, আর ইউ কমপ্লিমেন্ট অর্থাৎ ইউনিয়নের উল্টো আমরা জানি হয় ইন্টারসেকশন, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে গেল। আবার একই রকম ভাবে এ ইন্টারসেকশন বি এর যদি কমপ্লিমেন্ট থাকে, এ ইন্টারসেকশন বি তার উপরে কমপ্লিমেন্ট আছে, তাহলে তিনটেতে আলাদা আলাদা কমপ্লিমেন্ট নিলে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে বি কমপ্লিমেন্ট, আর মাঝখানে ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট অর্থাৎ ইন্টারসেকশন উল্টে গিয়ে হয়ে যাবে ইউনিয়ন, অর্থাৎ এটা পাবো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এবার ডি মর্গানের এই দুটো সূত্রের মধ্যে আমরা 2 নম্বরটা প্রমাণ করব, 1 নম্বরটা তোমরা নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে। এই 2 নম্বর সূত্রটা প্রমাণ করার জন্য আবার আমরা একই রকম ভাবে ভেন ডায়াগ্রামে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড করতে গেলে আমাদের সবার প্রথমে প্রয়োজন এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা ইউনিভার্সাল সেট নিয়ে এ এবং বি সেট নিয়ে নিচ্ছি। এখানে সি সেটের কোনো দরকার নেই, কারণ এখানে দুটো সেট হলেই চলবে। এ এবং বি এর আমাদের করতে হবে ইন্টারসেকশন, অর্থাৎ এই জায়গাটা হয় এ ইউনিয়ন বি এর ইন্টারসেকশন। এরপর তার নিতে হবে আমাদের কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট নিতে হবে, আর তাই এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে ইউ এর বাকি জায়গাটা হবে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তাই এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট হবে এই পুরো জায়গাটা, যেখানে অবশ্যই এ ইন্টারসেকশন বি এর জায়গাটা আমরা নেব না, এ ইন্টারসেকশন বিটাকে ছেড়ে বাকি এই পুরোটা হবে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এবার রাইট হ্যান্ড সাইডের জন্য প্রথমে আমাদের এ কমপ্লিমেন্ট বানাতে হবে। এ কমপ্লিমেন্ট হচ্ছে এ এর বাইরের অংশটা, এ এর বাইরের অংশ হবে দেখো এ ছেড়ে দিয়ে বাকি এ এর বাইরের পুরো অংশটা হবে এ কমপ্লিমেন্ট। আবার একই রকম ভাবে বি কমপ্লিমেন্ট দরকার, তাই বি কমপ্লিমেন্ট হবে বি কে ছেড়ে দিয়ে বি এর বাইরের পুরো অংশটা, অর্থাৎ এই যে এই রিজিয়নটা যেটা বি এর বাইরে কিন্তু ইউ সেটের ভেতরে, সেই রিজিয়নটাকে আমরা বলবো বি কমপ্লিমেন্ট। এইবার এই এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন নেব, অর্থাৎ দুটোকে একসাথে মিলিয়ে দেব। দেখো দুটোকে যদি একসাথে মিলিয়ে দিই তাহলে এই যে এ এর ভেতরটা অবশ্যই থাকবে, কারণ এ এর ভেতরটা এখানে রয়েছে, ইউনিয়নে তো ভাই সব নিতে হয়, তাহলে এ এর ভেতরটাও শেডেড হবে। আবার বি এর ভেতরটাও থাকবে, কারণ বি এর ভেতরটা এখানে রয়েছে, তাহলে বি এর ভেতরটাও শেডেড হবে। আবার একই রকম ভাবে বাইরের রিজিয়নটা, এই যে এই রিজিয়নটা তো দুটোতেই আছে, এই রিজিয়নটা যেহেতু দুটোতেই আছে তাহলে এই রিজিয়নটাও আমাদের শেড করতে হবে। এক্ষেত্রে শুধু আমরা শেড করব না কোন জায়গাটা, যেই জায়গাটা দুটোর মধ্যে কমন নেই, অর্থাৎ এখানে দেখো মাঝখানটা অর্থাৎ এই ইন্টারসেকশনের পার্টটা দুটোতেই নেই, আর যেহেতু এটা দুটোতেই নেই তাই এটা ইউনিয়নেও থাকবে না। এবার দেখো এখানে যে লেফট হ্যান্ড সাইডের ভেন ডায়াগ্রামটা পেয়েছিলাম সেটা রাইট হ্যান্ড সাইডের ভেন ডায়াগ্রামের সাথে হুবহু মিলে গেল, আর যেহেতু এই দুটো ভেন ডায়াগ্রাম মিলে গেল তাই অবশ্যই এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এরপর রয়েছে নাম্বার 6, আইডেন্টিটি ল বা অভেদ সূত্র। এখানে যদি সার্বিক সেট ইউ হয়, শূন্য সেট ফাই হয় এবং যে কোনো সেট একটা এ হয়, তবে তার জন্য আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট হচ্ছে ইউ। এটা খুব সহজেই আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝতে পারি। যেমন ধরো এখানে হচ্ছে এটা এ সেট আর এটা হচ্ছে গোটাটা হচ্ছে ইউ সেট। এ সেট আর ইউ সেটের ইউনিয়ন নিলে কি হবে, অবশ্যই গোটা ইউ সেটটা হয়ে গেল, তাহলে এ ইউনিয়ন ইউ হয় ইউ। আবার একই রকম ভাবে এ ইন্টারসেকশন ইউ হয় এ, কিভাবে, এ হচ্ছে এই সেটটা আর ইউ হচ্ছে এই গোটা সেটটা, এই দুটোর মধ্যে কমন অংশ কোনটা হবে, যেটা সাধারণ পার্ট সেটা হবে এ সেটটাই অবশ্যই,
তাহলে এদের ইন্টারসেকশন হবে এ। এরপর নাম্বার 3, এ ইউনিয়ন ফাই হচ্ছে এ, অর্থাৎ কোনো ইউনিভার্সাল সেটের জন্য এইটা যদি এ সেট হয় তাহলে এ সেটের সাথে ফাই এর ইউনিয়ন, দেখো ফাই সেটটিতে তো কিছুই নেই, একটা এলিমেন্টও নেই। এখানে দেখো এ সেটের সব এলিমেন্ট আর ফাই এর সব এলিমেন্ট যদি আমরা এখন একত্র করে দিই, অর্থাৎ দুটোকে মিলিয়ে দিই একসাথে, সেক্ষেত্রে আমরা এ সেটের এলিমেন্টগুলোই পাবো শুধু, কারণ ফাই এ তো কোনো এলিমেন্টই নেই। তাহলে অবশ্যই এ ইউনিয়ন ফাই হলো এ। আবার একই রকম ভাবে এ ইন্টারসেকশন ফাই যদি আমরা বের করি তাহলে সেটা হবে ফাই। তার কারণ কোনো ইউনিভার্সাল সেটে যদি এ সেট থাকে, এটা ধরো এ সেট, আরেকটা সেট রয়েছে ফাই। এবার ফাইকে আমরা আঁকতে পাচ্ছি না কারণ ফাই এ তো কোনো পদই নেই। এবার ফাইতে যদি কোনো পদই না থাকে তাহলে এ এবং ফাই এর কমন পদ বা সাধারণ পদ একটিও থাকবে না, কারণ সাধারণ পদ থাকতে হলে সেটাকে এটাতেও থাকতে হবে, এটাতেও থাকতে হবে। আর তাই যেহেতু এ এবং ফাই এর মধ্যে কোনো সাধারণ পদ নেই, তাই অবশ্যই এদের ইন্টারসেকশন হবে ফাই। এরপর রয়েছে নাম্বার 7, কমপ্লিমেন্ট ল বা পূরক সূত্র। এখানে ইউ যদি একটি সার্বিক সেট, ফাই যদি একটি শূন্য সেট এবং এ যে কোনো একটি সেট হয়, তবে তার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট হবে ইউ, অর্থাৎ যে কোনো সেট এ এবং তার কমপ্লিমেন্ট হচ্ছে এ সেটের বাইরের অংশটা, এই অংশটাকে আমরা এ কমপ্লিমেন্ট বলে থাকি। এ সেট আর এ কমপ্লিমেন্ট যদি আমরা মিলিয়ে দিই অর্থাৎ ইউনিয়ন নিই, তাহলে আমরা গোটা ইউনিভার্সাল সেটটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট হবে ইউ। আবার একই রকম ভাবে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট যদি নেই, অর্থাৎ এ সেটটা আর তার এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটার মধ্যে কমন পার্ট খুঁজে বের করব আমরা, অর্থাৎ এর ভেতর আর এর বাইরের মধ্যে সাধারণ অংশটাই হচ্ছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আবার আমরা দেখতেই পাচ্ছি এর ভেতর আর এর বাইরের মধ্যে অবশ্যই কোনো কমন পার্ট নেই, আর তাই এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে একটা শূন্য সেট, যা হলো ফাই। আবার একই রকম ভাবে এ কমপ্লিমেন্টের যদি আমরা কমপ্লিমেন্ট নিই, অর্থাৎ এ সেট রয়েছে, এটা এ সেটের কমপ্লিমেন্ট কি হবে, এ সেটের বাইরেরটা, অর্থাৎ এই অংশটা হবে এ সেটের কমপ্লিমেন্ট। আবার এই অংশটাকে যদি, এই ডটেড অংশটাকে যদি আমরা একটা সেট মনে করি, তাহলে এই সেটটার কমপ্লিমেন্ট আবার কি হবে, এ কমপ্লিমেন্টের বাইরে। এ কমপ্লিমেন্টের বাইরে মানে আবার এ সেটের ভেতরে চলে যাবে। যেমন দেখো এ সেটটার বাইরে হচ্ছে এই বাইরের অংশটা, তাই এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। আবার এই বাইরের অংশটার বাইরে কি আছে, বাইরের অংশটার বাইরে আছে আবার এ সেটটা, তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট যদি নিই তাহলে আমরা আবার এ সেটটা পেয়ে যাচ্ছি। সেটাই হলো আমাদের ফর্মুলা নাম্বার 3। এরপর ফর্মুলা নাম্বার 4 হচ্ছে ইউ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ফাই, অর্থাৎ কোনো ইউনিভার্সাল সেট নিয়ে তার যদি কমপ্লিমেন্ট নিই, অর্থাৎ ইউনিভার্সাল সেটের বাইরে আছে এমন কোনো পদ, আমরা জানি ইউনিভার্সাল সেটের বাইরে কিছুই নেই, অর্থাৎ ইউ কমপ্লিমেন্টের মধ্যে কিছুই থাকবে না, অর্থাৎ ইউ কমপ্লিমেন্ট হবে একটা শূন্য সেট বা ফাই। আবার একই রকম ভাবে যদি আমরা ফাই কমপ্লিমেন্ট নেই, অর্থাৎ ফাই একটি সেট যার মধ্যে কিছুই নেই, তার বাইরে কি আছে, অর্থাৎ ফাই কমপ্লিমেন্টে কি আছে, ফাই এর মধ্যে যেহেতু কিছু নেই তাহলে ফাই এর বাইরে সবকিছুই আছে, তার মানে ফাই এর বাইরে এই পুরো ইউ অর্থাৎ ইউনিভার্সাল সেট রয়েছে, আর তাই ফাই কমপ্লিমেন্ট হবে ইউ বা ইউনিভার্সাল সেট। এরপর শেষ সূত্র অর্থাৎ ল অফ অ্যাবজর্পশন বা শোষণ নিয়ম। এখানে যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হবে এ, অর্থাৎ দেখো এটা হলো এ, এই হলো এ সেট, আর ইন্টারসেকশনটা হলো এই জায়গাটা, তোমরা জানো এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার দেখো এই এ সেট আর এ ইন্টারসেকশন বি সেটটাকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে সব মিলিয়ে আমরা তো সেই এ সেটটাকেই পাচ্ছি, তাহলে অবশ্যই এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হবে এ। আবার একই রকম ভাবে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি যদি আমরা নিই, যে বাইরে ইন্টারসেকশন আর ভেতরে ইউনিয়ন, এবার তবে সেক্ষেত্রেও এই যে এ সেটটা আছে, এই গোটা এ সেটটা, আর তার সাথে আমরা ইন্টারসেকশন নেব এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি হচ্ছে এই যে গোটা সেটটা এ ইউনিয়ন বি। এবার এ ইউনিয়ন বি আর এ এর মধ্যে কমন পার্ট কেন, কারণ আমরা ইন্টারসেকশন করছি, কমন পার্ট তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছ, এটা এ সেটটা, তাহলে অবশ্যই এদের ইন্টারসেকশন হবে এ। এবার এই 8টি নিয়মের মধ্যে আমরা অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল এবং ডি মর্গানস ল, এই 3টি নিয়মের প্রমাণ করব সংজ্ঞার সাহায্যে, অর্থাৎ সমান সেটের সংজ্ঞার সাহায্যে আমরা এই 3টি সূত্র প্রমাণ করব।
তাহলে সবার প্রথমে আমরা দেখে নেব যে সমান সেটের সংজ্ঞা আসলে কি ছিল। সেই সমান সেটের সংজ্ঞা আমরা পার্ট 1-এই পেয়েছিলাম, সেটা এখানে জাস্ট আমাদের আরেকবার রিকল করে নিতে হবে। দুটি সেট এ ও বি এরা সমান হবে, অর্থাৎ এ ইকুয়ালস টু বি লিখতে পারবো যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ এ হয়। অর্থাৎ এই যে দুটো সেট এ এবং বি, এগুলো যদি একে অপরের সাবসেট হয় তবে এই দুটো সেট সমান সেট হবে। এবার আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের একটু রিকল করে নিতে হবে এই সংজ্ঞার সাহায্যে সূত্র প্রমাণ করার আগে। যা হচ্ছে, যেমন ধরো কোনো এলিমেন্ট এক্স যদি এ ইউনিয়ন বিতে থাকে, অর্থাৎ এক্স এলিমেন্টটা এ আর বি এর ইউনিয়নে আছে, তাহলে আমরা লিখতে পারবো এক্স এতে আছে অথবা এক্স বিতে আছে। এটা আমরা এ ইউনিয়ন বি এর ডেফিনেশনে পেয়েছিলাম। একই রকমভাবে যদি কোনো এলিমেন্ট এ ইন্টারসেকশন বিতে থাকে, অর্থাৎ একটা এক্স এ ইন্টারসেকশন বিতে আছে, তাহলে আমরা বলতে পারবো এক্স এতে আছে এবং এক্স বিতে আছে। আমাদের জাস্ট মনে রাখতে হবে যে ইউনিয়নের ক্ষেত্রে আমরা অথবা পাবো আর ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা পাবো এবং। আবার আমরা পেয়েছিলাম যে একটা এলিমেন্ট এক্স যদি এ কমপ্লিমেন্টে থাকে, তার মানে এক্স এ সেটটিতে নেই, অর্থাৎ এক্স এ কমপ্লিমেন্টে থাকলে এক্স এ সেটটিতে নেই। এখানে প্রত্যেকটি কন্ডিশনই কিন্তু ভাইস ভার্সা, অর্থাৎ উল্টো দিকটিও সত্য। তার মানে যদি বাম পক্ষ হয় তাহলে ডান পক্ষ হবে, আবার যদি ডান পক্ষ সত্য হয় তাহলে কিন্তু বাম পক্ষ সত্য হবে। অর্থাৎ এখানে আমরা শিখলাম যে এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে থাকলে আমরা কি লিখতে পারি, কিন্তু যদি এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে না থাকে, অর্থাৎ আমরা জানি এ ইউনিয়ন বি হচ্ছে এই গোটা রিজিয়নটাকে আমরা এ ইউনিয়ন বি বলে থাকি। এক্স যদি এ ইউনিয়ন বিতে না থাকে, অর্থাৎ এক্স তাহলে কোথায় থাকবে? এক্স অবশ্যই বাইরে কোথাও থাকবে। ধরে নিচ্ছি এখানে এক্স আছে, এক্স এ ইউনিয়ন বিতে নেই, তার মানে এক্স এই বাইরে এই জায়গাটাতে কোথাও একটা থাকবে। আর তাহলে আমি বলতেই পারি যে এক্স অবশ্যই এতেও নেই এবং বিতেও নেই। আর তাই এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি থাকলে আমরা লিখতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ এক্স এতেও নেই, এবং এক্স ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ এক্স বিতেও নেই। আমাদের জাস্ট মনে রাখতে হবে যে বিলংস টু যখন থাকে তখন ইউনিয়ন হলে অথবা হয় আমরা দেখেছিলাম, কিন্তু ডাজ নট বিলংস টুর ক্ষেত্রে কিন্তু উল্টো হবে, অর্থাৎ ইউনিয়নের ক্ষেত্রে আমরা এবং পাবো। আবার একই রকমভাবে আমরা যদি পাই যে কোনো একটা এলিমেন্ট এক্স রয়েছে যেটা এ ইন্টারসেকশন বি এর মধ্যে নেই, অর্থাৎ এই রিজিয়নে নেই। এবার এ ইন্টারসেকশন বিতে যদি না থাকে, তার মানে আমরা এটা বলতে পারি না যে এ এবং বি দুটোরই বাইরে থাকবে। হতে পারে এক্স এখানেও থাকতে পারে এবং এক্স এখানেও থাকতে পারে, কিন্তু এক্স একই সাথে এ এবং বি দুটোর মধ্যেই থাকবে না। অর্থাৎ হয় এক্স এতে থাকবে না অথবা এক্স বিতে থাকবে না, মানে দুটোতেই একসাথে থাকতে পারে না। আর তাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি হলে এক্স যদি এ ইন্টারসেকশন বিতে না থাকে, তার মানে হয় এক্স এতে নেই অথবা এক্স বিতে নেই। এখানে কিন্তু আমরা অথবা পাবো, তার কারণ এক্ষেত্রে এক্স এতে নেই এবং বিতে নেই সেটা আমরা বলতে পারছি না, কারণ এক্স এতেও থাকতে পারে অথবা এক্স বিতেও থাকতে পারে। আর তাই আমাদের জাস্ট এখানে মনে রাখতে হবে যে বিলংস টুর ক্ষেত্রে ইন্টারসেকশনের জায়গায় আমরা পেতাম এবং, কিন্তু ডাজ নট বিলংস টুর ক্ষেত্রে সেই ইন্টারসেকশনের জায়গায় আমরা পাবো অথবা। অর্থাৎ বিলংস টুর ক্ষেত্রে আমরা যা শিখেছিলাম যে ইউ এর জায়গায় ভি লিখবো আর উল্টো ইউ এর জায়গায় উল্টো ভি লিখবো, ডাজ নট বিলংস টুর ক্ষেত্রে সেটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ইউ এর জায়গায় আমরা লিখবো উল্টো ভি আর উল্টো ইউ এর জায়গায় আমরা লিখবো সোজা ভি। এবার আমরা এই কনসেপ্টটিকে ব্যবহার করে প্রথমে যে সূত্রটি ব্যবহার করব তা হলো অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। এই সূত্রের আমরা 1 নম্বরটি এখানে সংজ্ঞার সাহায্যে প্রমাণ করব। তোমরা অবশ্যই 2 নম্বরটিও একই রকমভাবে প্রমাণ করে ফেলতে পারো। এবার এই 1 নম্বর অঙ্কটি প্রমাণ করতে হলে আমাদের দুটো সেটকে সমান দেখাতে হবে, আর সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমাদের দেখাতে হবে যে এই বাম পক্ষে যে সেটটা রয়েছে সেটা সাবসেট অফ ডান পক্ষেরটা, আবার দেখাতে হবে যে ডান পক্ষে যেটা রয়েছে সেটা সাবসেট অফ বাম পক্ষেরটা। তাহলে আমরা প্রথমে দেখাবো যে লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড, এবং তারপর দেখাবো যে রাইট হ্যান্ড সাইড সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড। এবার লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড কি করে দেখায়?
আমাদের এই সেটটাকে যদি এই সেটটার সাবসেট দেখাতে হয় তাহলে আমাদের এই যে সেটটা যাকে সাবসেট দেখাবে সেখান থেকে একটা পদ এক্স ধরে নিতে হয়, আর আমাদের দেখাতে হয় যে সেই এক্স পদটা এই ডান দিকের সেটটাতেও রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে একটা পদ এক্স রয়েছে যেটা বাঁ দিকের সেটটাতে আছে এ ইউনিয়ন ইন ব্র্যাকেট বি ইউনিয়ন সি। এবার দেখো এই ইউনিয়নের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি বিলংস টুর ক্ষেত্রে ইউনিয়নের জায়গায় অথবা হয়, তাই আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এ, এই ইউনিয়নের জায়গায় অথবা এক্স বিলংস টু এর পরের সেট অর্থাৎ বি ইউনিয়ন সি। আবার একই রকম ভাবে এক্স বিলংস টু বি ইউনিয়ন সি, তাই ইউনিয়নের জায়গায় হবে অথবা, তাই আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি ইউনিয়ন সি এর জায়গায় আমরা লিখবো এক্স বিলংস টু বি অথবা এক্স বিলংস টু সি। এরপর এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এই দুটোকে একসাথে করে আর বাইরে আমরা রেখে দিলাম অথবা এক্স বিলংস টু সি। আমরা কেন করলাম তার কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড দরকার, আর রাইট হ্যান্ড সাইডে এ এবং বি একসাথে আছে, তাই এ আর বি কে আমরা একসাথে করলাম। এরপর এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বির মানে হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, আবার বাইরে রয়েছে অথবা এক্স বিলংস টু সি। আবার এই যে অথবা রয়েছে এর জন্য আরেকটা ইউনিয়ন পাবো আমরা, তাই আমরা পেয়ে যাচ্ছি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমরা শুরু করেছিলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন ইন ব্র্যাকেট বি ইউনিয়ন সি থেকে, আর আমরা পেলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমরা বলতে পারি যে এই প্রথম সেটটা যেটার থেকে আমরা শুরু করেছিলাম সাবসেট অফ দ্বিতীয় সেট যেটাতে আমরা শেষ করলাম, তাই আমরা লিখতে পারি সুতরাং এই লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড। আবার একই রকম ভাবে ডান দিকেরটা যদি প্রমাণ করতে হয় আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা এক্স ধরতে হবে, এক্স আমরা ধরবো না কারণ এক্স আমরা অলরেডি এখানে ধরে ফেলেছি, তাই রাইট হ্যান্ড সাইডে আমরা একটা ওয়াই ধরে নিচ্ছি। এবার এই ইউনিয়নটার সংজ্ঞা অনুযায়ী এই ইউনিয়নের জায়গায় একটা অথবা লিখতে পারি, তাই আমরা লিখবো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অথবা ওয়াই বিলংস টু সি। এবার আবার ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, তাই আমরা লিখতে পারি ওয়াই বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি অথবা এখানে রয়েছে ওয়াই বিলংস টু সি। এবার দেখো এখানে আমাদের বি এবং সি কে একসাথে করতে হবে, তাই আমরা বি আর সি কে একসাথে নিয়ে নেব, আর তাই আমরা লিখতে পারবো যে ওয়াই বিলংস টু এ এটা বাইরে রেখে দিলাম অথবা বি এবং সি কে একসাথে লিখে ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি। এবার ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি এখান থেকে লিখতে পারি ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি, কারণ অথবার জায়গায় আমরা ইউনিয়ন লিখতে পারি, তাই আমরা লিখে দিলাম ওয়াই বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এবার এই অথবার জন্য আমরা আরও একটা ইউনিয়ন পাবো, তাই আমরা লিখে দেবো ফাইনালি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ আমরা ওয়াই কে ধরেছিলাম রাইট হ্যান্ড সাইডে আর ফাইনালি আমরা পেলাম ওয়াই কে লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমরা লিখতেই পারি যে সুতরাং রাইট হ্যান্ড সাইড সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড। এবার আমরা উভয় পক্ষে সাবসেট প্রমাণ করে দিলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড প্রমাণ হলো, আবার রাইট হ্যান্ড সাইড সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড প্রমাণ হলো। তাহলে সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি এই দুটো সেট অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। এরপর আমরা প্রমাণ করব ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। এখানে ডিস্ট্রিবিউটিভ ল এর আমরা 2 নম্বর সূত্রটা প্রমাণ করে নেব, তোমরা একই রকম ভাবে 1 নম্বর সূত্রটিও প্রমাণ করতে পারো। এবার 2 নম্বর সূত্রটি প্রমাণ করতে গেলেও আমাদের ঠিক একইভাবে এগোতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড দেখাবো, আবার রাইট হ্যান্ড সাইড সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড দেখাবো। তাহলে প্রথমে আমরা দেখাবো লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড এবং তারপর আমরা দেখাবো রাইট হ্যান্ড সাইড সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে আমরা এই বাঁ দিকের থেকে একটা এক্স ধরে নেব, তাই এক্স ধরে নিলাম। এবার এক্স যদি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সিতে থাকে তাহলে এই ইন্টারসেকশনের জন্য আমরা একটা এবং পাবো, আর তাই আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। আবার এক্স যদি বি ইউনিয়ন সিতে থাকে তাহলে এই ইউনিয়নটার জন্য আমরা একটা অথবা পাবো, তাই আমরা পাবো এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এই ইউনিয়নের জন্য একটা অথবা এক্স বিলংস টু সি। এবার দেখো এক্স বিলংস টু এ এবং আমরা পাচ্ছি এক্স বিলংস টু বি অথবা এক্স বিলংস টু সি, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি অথবা এক্স বিলংস টু এর সাথে এক্স বিলংস টু সি, এটা নিয়ে নিলাম। এবার এক্স বিলংস টু এর সাথে এক্স বিলংস টু বি নিলাম আগে, কারণ আমাদের এ এবং বি লাগবে আগে, আর তারপর এ এবং সি লাগবে, তাই এক্স বিলংস টু এর সাথে এক্স বিলংস টু সি নিলাম। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবার দেখো এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি রয়েছে, যেহেতু এবং রয়েছে তাই আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অথবা
এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি, যেহেতু এবং রয়েছে তাই এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। এবার মাঝখানে যেহেতু একটি অথবা রয়েছে, আর অথবার জায়গায় আমরা জানি আমরা লিখতে পারি ইউনিয়ন, তাই আমরা ফাইনালি পাবো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এই অথবার জন্য একটা ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইডে এক্স ধরে আমরা পেলাম এক্স রাইট হ্যান্ড সাইডে আছে, তাই আমরা লিখতেই পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড। আবার একই রকমভাবে এই ডান দিকেরটার জন্য আমরা এই রাইট হ্যান্ড সাইডে একটা ওয়াই ধরে নেব, তাই রাইট হ্যান্ড সাইডে একটি ওয়াই ধরে নিচ্ছি আমরা। এবার মাঝখানে ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের জন্য আমরা অথবা পাই, তাই আমরা লিখতে পারবো ওয়াই বিলংস টু এই প্রথমটা অথবা ওয়াই বিলংস টু এই দ্বিতীয় সেটটা। এবার ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি থেকে আমরা লিখতে পারি যে ওয়াই বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, কারণ ইন্টারসেকশনের জন্য এবং পাবো। আবার একই রকমভাবে এই ইন্টারসেকশনের জন্য আমরা একটা এবং পাবো। এবার দেখো দুটোর থেকে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আমরা ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন এই পার্টটুকু কমন নিতে পারছি। দেখো ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন, এখানেও রয়েছে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনটুকু যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন, এটা কমন। আর আমরা মাঝখানে থাকবে তাহলে ওয়াই বিলংস টু বি, অথবা এইখান থেকে থাকলো ওয়াই বিলংস টু সি। এবার ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি আমরা জানি হয় ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি, তাহলে আমরা লিখতে পারবো প্রথমে ছিল ওয়াই বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এবার এই এবং রয়েছে এর জন্য একটা ইন্টারসেকশন পাবো, তাই আমরা পাচ্ছি ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অর্থাৎ আমরা এখানে ওয়াই কে রাইট হ্যান্ড সাইডে ধরে প্রমাণ করে দিলাম যে ওয়াই লেফট হ্যান্ড সাইডে আছে, আর তাই আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড। অর্থাৎ একই রকম ভাবে আমরা এলএইচএস সাবসেট অফ আরএইচএস এবং আরএইচএস সাবসেট অফ এলএইচএস দেখিয়ে দিলাম, আর তাই সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস। এরপর আমরা প্রমাণ করে নেব ডি মর্গানের সূত্র বা ডি মর্গানস ল। এখানে দুটো সূত্র রয়েছে, যার মধ্যে প্রথম সূত্রটি আমরা প্রমাণ করব, তোমরা একই রকম ভাবে 2 নম্বর সূত্রটিও প্রমাণ করতে পারো। এবার প্রথম সূত্রটি প্রমাণ করতে গেলে আমাদের ঠিক একই রকম ভাবে প্রথমে লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড, তারপরে রাইট হ্যান্ড সাইড সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আর ঠিক একই নিয়ম ফলো করে আমরা প্রথমে এক্স বিলংস টু লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি। এবার এক্স এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে রয়েছে, এক্স যদি কোনো সেটের কমপ্লিমেন্টে থাকে তার মানে এক্স সেই সেটটির মধ্যে নেই, অর্থাৎ আমরা লিখতে পারি যে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। এবার এক্স যদি ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি হয়, দেখো ইউনিয়ন থাকলে এমনিতে তো আমরা অথবা লিখি, কিন্তু এখানে ডাজ নট বিলংস টু আছে, আর আমরা একটু আগে দেখলাম ডাজ নট বিলংস টু থাকলে ইউনিয়নের ক্ষেত্রে উল্টো অর্থাৎ এবং হবে, তাই আমরা লিখে দেবো এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। এবার এক্স যদি এ সেটে না থাকে তার মানে এক্স নিশ্চয়ই এ সেটের কমপ্লিমেন্টে আছে, আবার এক্স যদি বি সেটে না থাকে তার মানে এক্স নিশ্চয়ই বি সেটের কমপ্লিমেন্টে আছে। এবার আমরা পাচ্ছি যে এক্স এ কমপ্লিমেন্টে আছে এবং এক্স বি কমপ্লিমেন্টে আছে। দেখো এখানে কিন্তু ডাজ নট বিলংস টু নেই, এখানে বিলংস টু আছে, আর আমরা জানি বিলংস টুর ক্ষেত্রে এবং রিপ্রেজেন্ট করে ইন্টারসেকশনকে, তাই আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার আমরা শুরু করেছিলাম এক্স বিলংস টু লেফট হ্যান্ড সাইড দিয়ে, আমরা পেয়ে গেলাম এক্স বিলংস টু রাইট হ্যান্ড সাইড, আর তাই আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড। একই রকম ভাবে দ্বিতীয় প্রমাণটির জন্য আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে একটা ওয়াই ধরে নিতে হবে, আমরা ধরে নিচ্ছি ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যেহেতু এখানে বিলংস টু আছে তাই ইন্টারসেকশনের জায়গায় আমরা এবং লিখবো, তাই আমরা লিখে দিচ্ছি ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। এবার ওয়াই যদি এ কমপ্লিমেন্টে থাকে তার মানে ওয়াই এ সেটটিতে নেই, আবার ওয়াই বি কমপ্লিমেন্টে থাকার মানে হচ্ছে ওয়াই বি সেটটিতে নেই। এবার ওয়াই এতেও নেই ওয়াই বিতেও নেই, এখানে ডাজ নট বিলংস টু আছে, আর তাই এই যে এবং রয়েছে এই এবং এর জায়গায় আমরা বসাতে পারি ইউনিয়ন উল্টো, কারণ এখানে ডাজ নট বিলংস টু আছে, তাই আমরা লিখে দিতে পারি ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। এবার ওয়াই যদি এ ইউনিয়ন বিতে না থাকে তার মানে ওয়াই নিশ্চয়ই এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে রয়েছে, অর্থাৎ আমরা ওয়াইকে রাইট হ্যান্ড সাইডে ধরে নিয়ে দেখাতে পারলাম যে ওয়াই লেফট হ্যান্ড সাইডে আছে, আর তাই আমরা বলতে পারি সুতরাং রাইট হ্যান্ড সাইড সাবসেট অফ লেফট হ্যান্ড সাইড। এবার যেহেতু আমরা দুদিকেই সাবসেট প্রমাণ করে দিলাম তাই একই রকম ভাবে সমান সেটের সংজ্ঞা অনুযায়ী
আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা সেট অ্যালজেব্রার সবগুলো ল অর্থাৎ সব নিয়ম এবং তার প্রমাণ শিখলাম। এরপর আমাদের এই ভিডিওর লাস্ট টপিক যা হলো রেজাল্টস অন কার্ডিনালিটি অফ আ সেট, অর্থাৎ একটি সেটের পদ সংখ্যার নিয়ে কিছু রেজাল্ট রয়েছে, সেই রেজাল্টগুলো আমরা এখানে শিখব। দেখো এই ভেন ডায়াগ্রামটিতে ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট আর এ আর বি এই দুটো হচ্ছে ইউনিভার্সাল সেটের অন্তর্গত দুটি সেট। এবার এই রিজিয়নটা যেটা এ এর মধ্যে আছে কিন্তু বি এর বাইরে আছে, এই রিজিয়নটা আমরা জানি এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। এবার দেখো এ মাইনাস বি এর যদি পদ সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এ মাইনাস বি এর পদ সংখ্যা হবে এই যে গোটা এ সেটটা আছে তার পদ সংখ্যার থেকে এই এ ইন্টারসেকশন বি এই পদ সংখ্যাটা বাদ দিয়ে দিলে এই জায়গাটা আমরা জানি এ ইন্টারসেকশন বি। এই এ সেটটির থেকে যদি আমরা এ ইন্টারসেকশন বি কে বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই আমরা পাবো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর পদ সংখ্যা বের করতে হলে আমরা লিখব এন অফ এ মাইনাস বি ইকুয়ালস টু এন অফ এ, অর্থাৎ গোটা এ সেটের পদ সংখ্যা মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা। আবার একই রকম ভাবে আমাদের যদি এন অফ বি মাইনাস এ বের করতে বলা হয় তাহলে দেখো বি মাইনাস এ হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এর পদ সংখ্যা একই রকম ভাবে গোটা বি সেটের থেকে আমরা যদি এই ইন্টারসেকশনটা বাদ দিয়ে দিই তাহলে বি মাইনাস এ সেটের পদ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এন অফ বি মাইনাস এ হয়ে যাচ্ছে বি সেটের পদ সংখ্যা মাইনাস এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা। এবার এই দুটি ফর্মুলাকে ব্যবহার করে আমরা বের করব যে এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি হতে পারে। যেমন দেখো এ ইউনিয়ন বি আমরা জানি এই গোটা এই রিজিয়নটাকে আমরা বলি এ ইউনিয়ন বি। এবার এই রিজিয়নটাকে তিনটি পার্টে ভাগ করা যায়, যেমন এই পার্টটা আমরা জানি হচ্ছে এ মাইনাস বি, এই পার্টটা হচ্ছে বি মাইনাস এ, আর এই যে মাঝখানের পার্টটা এটা আমরা জানি হয় এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা হবে এই তিনটি পার্টে যা পদ সংখ্যা আছে তাদের যোগফল। তাহলে আমরা লিখতে পারি যে এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে এন অফ এ মাইনাস বি এর পদ সংখ্যা প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি এটার পদ সংখ্যা প্লাস এন অফ বি মাইনাস এ অর্থাৎ বি মাইনাস এ সেটের পদ সংখ্যা। আবার আমরা একটু আগে শিখলাম এন অফ এ মাইনাস বি হচ্ছে এন এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, আর এন অফ বি মাইনাস এরও সূত্র পেয়েছি আমরা 2 নম্বরে। এবার এই 1 আর 2 নম্বর সূত্রটা যদি এখানে আমরা ব্যবহার করে দিই তাহলে আমরা পাচ্ছি এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায়, আর এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি পেয়ে যাচ্ছি এর জায়গায়, আর মাঝখানে রয়েছে এন অফ এ ইন্টারসেকশন বি। এখানে যদি এন অফ এ ইন্টারসেকশন বি একটা আমরা কেটে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা আমরা পাচ্ছি এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এবার এই 3 নম্বর ফর্মুলাটিতে যদি আমরা এন অফ এ ইন্টারসেকশন বি কে ডান দিকের থেকে বাঁ দিকে নিয়ে আসি আর এন অফ এ ইউনিয়ন বি কে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা একটি নতুন ফর্মুলা পেয়ে যাচ্ছি যা হলো এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো এটা ডান দিকে নেগেটিভ ছিল তাই বাঁ দিকে নিয়ে আসাতে পজিটিভ হয়ে গেল, ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এটাকে ডান দিকে নিয়ে আসাতে নেগেটিভ এন অফ এ ইউনিয়ন বি হয়ে গেল। এবার এখানে দুটো সেট ছিল কিন্তু দুটো সেটের জায়গায় যদি আমাদের 3টি সেট দেওয়া থাকে, যেমন এই যে ভেন ডায়াগ্রামের মধ্যে এখানে 3টি সেট রয়েছে এ বি এবং সি, এই 3টি সেটের ইউনিয়ন অর্থাৎ এই যে গোটা জায়গাটা এই জায়গাটার যদি কার্ডিনালিটি আমাদের বের করতে হয় অর্থাৎ এই জায়গাটার পদ সংখ্যা বের করতে হয় তাহলে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব তা হলো এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ 3টি সেটের ইউনিয়নের পদ সংখ্যা হবে দেখো এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, অর্থাৎ 3টি সেটকে আলাদা আলাদাভাবে নিয়ে তাদের পদ সংখ্যা যোগ করবে, তারপরে মাইনাস করতে হবে দুটো করে সেট নিয়ে তাদের ইন্টারসেকশন, অর্থাৎ মাইনাস এন অফ প্রথমে এ ইন্টারসেকশন বি, তারপরে মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি, তারপরে মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ, এবং সব শেষে আমাদের 3টি সেট একসাথে নিয়ে ইন্টারসেকশন নিতে হবে, কিন্তু সেক্ষেত্রে আবার আমরা চিহ্নটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ সেক্ষেত্রে আবার হয়ে যাবে প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই রেজাল্টটিও তোমরা এই 3 নম্বর রেজাল্টটিকে ইউজ করে খুব সহজেই প্রমাণ করতে পারো।
এই সূত্রগুলোর ক্ষেত্রে এ বি এই সেটগুলো যে কোনো সেট ছিল, কিন্তু যদি এই এ বি সেটগুলো যে কোনো সেট না হয়ে যদি বিচ্ছেদ সেট হয়, এ এবং বি যদি পরস্পর বিচ্ছেদ সেট হয়, পরস্পর বিচ্ছেদ সেট মানে আমরা জানি তাহলে এ ইন্টারসেকশন বি হবে ফাই। এবার এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়, তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি কি হবে, এন অফ এ ইন্টারসেকশন বি হবে 0। তার কারণ ফাই সেটে কোনো এলিমেন্টই নেই, তাই ফাই সেটের পদ সংখ্যা হবে 0। এবার এন অফ এ ইন্টারসেকশন বি যেহেতু 0, তাহলে এটা কি হয়ে যাবে, এর মান হয়ে যাবে 0। আর সেক্ষেত্রে আমরা পাবো এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি। আবার একই রকমভাবে যদি তিনটে সেট থাকে এ বি সি, তারা যদি পরস্পর বিচ্ছেদ হয়, তবে এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ এবং এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই চারটি ইন্টারসেকশনই সেক্ষেত্রে ফাই হয়ে যাবে, অর্থাৎ 0 সেট হবে। আর তাই এই চারটিরই মান সেক্ষেত্রে কিন্তু 0 হয়ে যাবে। আর তাই এ বি সি তিনটি পরস্পর বিচ্ছিন্ন সেট হলে আমরা পাবো এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি প্লাস এন সি। এরপর সেট থিওরির পার্ট 3-তে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কয়েকটি অঙ্কের সমাধান করব। তোমরা অবশ্যই পার্ট 3 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা এই ভিডিওর পাশেও তোমাদের পার্ট 3 এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও তোমরা পার্ট 3 ভিডিওটি দেখতে পারো।